আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা কি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আপনার কি বয়স 50-এর বেশি? তাহলে ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আমাদের ঘন ঘন প্রস্রাব হওয়ার বিভিন্ন কারণ থাকে। তার মধ্যে ১ নম্বর হচ্ছে সুগার বা ডায়াবেটিস যদি হয়ে থাকে। প্রেশারের ওষুধ খেলেও আমাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে। মানসিক দুশ্চিন্তা, টেনশন এই সমস্ত থাকলেও আমাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে। কিন্তু গবেষণা বলছে যদি দিনে ৮ বার এর বেশি যদি প্রস্রাব হয় আর রাত্রে ২ বারের বেশি ঘুম থেকে উঠতে হয় প্রস্রাব করার জন্য, তাহলে ঘন ঘন প্রস্রাবের রোগে আমরা আক্রান্ত। সাধারণত ৩টি কারণে প্রস্রাবের সমস্যাটা হয়ে থাকে, অর্থাৎ ঘন ঘন প্রস্রাবের ব্যাপারটা হয়ে থাকে। নাম্বার ১, অতিরিক্ত জল পান করা। যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত জল পান করি তাহলেও দেখা যায় আমাদের প্রস্রাবের সমস্যাটা দেখা যায়, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব করতে হয়। অনেকে মনে করে যদি বেশি জল খায় তাহলে আমার কিডনি ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এরকম কোনো কথা নয় বন্ধুরা। তার কারণ হচ্ছে আমাদের খিদা পেলেই আমরা যেমন খাই তেমনই পিপাসা পেলেই আমাদের জল পান করতে হয়। ২ নম্বর হচ্ছে আমাদের মূত্রথলি দুর্বল হয়ে গেলেও ঘন ঘন প্রস্রাব পায়। তাই মূত্রথলি ও আমাদের সক্রিয় করতে হবে। ৩ নম্বর যে কারণটা সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসলের দুর্বলতা, অর্থাৎ আমাদের যৌনাঙ্গের পাশে যে সমস্ত পেশিগুলো থাকে সেগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে। আসি প্রথম সমস্যার সমাধানের কথা। তাহলে বন্ধুরা, আমাদেরকে পরিমিত জল পান করতে হবে, তাহলে আমাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা মিটে যাবে। এবার যেটা আমাদের মূত্রথলির দুর্বলতা, সেটা আমাদেরকে যদি সক্রিয় করতে হয়, অর্থাৎ মূত্রথলির শক্তি বাড়াতে হয়, তাহলে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম করার সময় আমরা প্রথমে নিঃশ্বাসটা ত্যাগ করব, তারপরে পেটটাকে ভিতরে টেনে ধরে রাখবো এইভাবে। তাহলেই বন্ধুরা হয়ে যাবে আমাদের বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম করতে গেলে আমাদের সাধারণত এই মূত্রথলির দুর্বলতা সেরে যায়। বাহ্য প্রাণায়াম কিভাবে করব বন্ধুরা? প্রথমে যে কোনো মুদ্রায় এভাবে বসে যাব, তারপর আমি পেটটাকে ভিতর দিকে নিঃশ্বাসটা ত্যাগ করবো, তারপরে পেটটাকে ভিতর দিকে টেনে ধরে রাখবো। এটা মোটামুটি ৩ থেকে ৫ বার করব, তাহলেই আমাদের মূত্রথলির দুর্বলতা সংক্রান্ত যে সমস্যাটা সেটা সেরে যাবে। আরেকটাও প্রাণায়াম করতে পারি, সেটাকে বলা হয় কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় আমি শ্বাসটা ত্যাগ করব, আর তখন পেটটা ভিতরে যাবে, আর শ্বাস গ্রহণ করবো তখন পেটটা বাইরে যাবে। ঠিক এইভাবেই এ হয়ে গেল বন্ধুরা কপালভাতি প্রাণায়াম। এর সঙ্গে কিছু এক্সারসাইজ এবং ব্যায়াম করতে পারি। এক্সারসাইজের মধ্যে ১ নম্বর হচ্ছে আমার পেলভিক ফ্লোর মাসলের জন্য বাটারফ্লাই এক্সারসাইজ। বাটারফ্লাই এক্সারসাইজ কিভাবে করব বন্ধুরা? প্রথমে পা দুটোকে এভাবে রেখে দিব সাইডে, তারপরে আমি এভাবে দুলাতে থাকি, এভাবে দুলাতে পারবো। যদি আমি এভাবে দুলাতে থাকি তাহলে আমার বাটারফ্লাই এক্সারসাইজের মাধ্যমে যে পেলভিক ফ্লোর মাসলের যে দুর্বলতা সেটা সেরে যাবে, অর্থাৎ পেলভিক ফ্লোর মাসল শক্তিশালী হবে, ফলে আমাদের প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসলের ১ নম্বর এক্সারসাইজ। তারপরে আমি যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে নৌকা। বন্ধুরা, প্রথমে আমি এভাবে শুয়ে যাব, শুয়ে যাওয়ার পর আমি পাটাকেও চাপবো এবং হাতটাকেও চাপবো, এভাবে একসঙ্গে আমি ছেড়ে রাখবো।
এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ নৌকা আসনের মাধ্যমে কিন্তু আমার পেলভিক ফ্লোর মাসলটা শক্তিশালী থাকবে। এরপরে আমি যেটা করব বন্ধুরা সেটা বলে সেতু বন্ধ আসন। সেতু বান্ধ আসন। সেতু বান্ধ আসন কিভাবে করব বন্ধুরা? আমি প্রথমে এভাবে শুয়ে যাব। শুয়ে যাওয়ার পর পা দুটোকে এভাবে নিতম্বের কাছে নিয়ে আসবো। তারপরে হাত দিয়ে গোড়ালিটা ধরবো। হাত দিয়ে গোড়ালিটা ধরার পর আমি কোমরটাকে উপর দিকে তুলে রাখবো, ঠিক এইভাবে। এটা হলো সেতু বান্ধ আসন। এইটা করার সময় আমি কিন্তু আমার গুহ্যদ্বারকে অর্থাৎ পায়চিত্রটাকে সংকুচিত করে রাখবো। যদি এইটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পেলভিক ফ্লোর মাসল সংক্রান্ত যে সমস্যাটা সেটা সেরে যাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অন্যদিন অন্য ভিডিও সম্পর্কে আলোচনা করব, অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।